সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব এবং অন্যান্য সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আমি মোহাম্মদ চান মিয়া, প্রভাষক, ভূগোল ও পরিবেশ বিভাগ, আজিতমারি সরকারি কলেজ, আজিতমারি, লালমনিরহাট। আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি উচ্চ মাধ্যমিক ভূগোল দ্বিতীয় পত্রের জন্য ভূগোল দ্বিতীয় পত্রের শিক্ষার্থীদেরকে। তো আজকের ভূগোল দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় থেকে আলোচনা। আজকের আলোচনার আলোচ্য বিষয় হলো খাদ্যশস্য বলতে কি বুঝো, অর্থকারী ফসল বলতে কি বুঝো, প্রগাঢ় কৃষি ব্যবস্থা বলতে কি বুঝো, একটি দেশের উন্নয়নের ভিত্তি হলো কৃষি, ব্যাখ্যা করো। এই চারটি বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। আমরা শুরু করেছি যেহেতু ধারাবাহিকভাবে, তাহলে আজকের তারিখ কত? 22/11/2020, উচ্চ মাধ্যমিক ভূগোল দ্বিতীয় পত্র। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমার শুধু উচ্চ মাধ্যমিকেরই এ পর্যন্ত 20টি ক্লাস শেষ হয়ে গেছে, আজকে 21 নম্বর ক্লাস। আমরা এই অধ্যায়টি ক্লাস নিয়েছি এবং অধ্যায়ের ক্লাস শেষ করেছি। বিধায় অধ্যায়ের শেষ পর্যায় থেকে আমাদের পর্যালোচনা। তাহলে আমরা খাদ্যশস্য খুবই একটি কমন শব্দ, যা আমরা সর্বাধিক সার্বক্ষণিকই বলে থাকি। তাহলে এটার আবার সংজ্ঞা কী? খাদ্যশস্য এমন হয়তো বলতে পারি যে শস্য আমরা খাই তাই খাদ্যশস্য। কিন্তু হ্যাঁ, এরকম হলেও আমাদের অবশ্যই ভৌগোলিকভাবে তার একটু সংজ্ঞা নির্ধারণ করতে হবে। অবশ্যই ভৌগোলিক একটি নির্দিষ্ট বা একটি গ্রহণযোগ্য সংজ্ঞা আছে যে খাদ্যশস্য বলতে আমরা কি বুঝি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খাদ্যশস্য বলতে আমরা তাহলে বলবো যে কৃষকগণ যেসব শস্য শুধুমাত্র খাদ্যের জন্য বা খাদ্যের চাহিদা পূরণের জন্যই উৎপাদন করে থাকেন, সেই শস্যকে বা সেই ফসলকে আমরা বলবো খাদ্য শস্য। তাহলে কিভাবে বললাম যে কৃষকগণ যেসব শস্য শুধুমাত্র খাদ্যের চাহিদা পূরণের জন্যই উৎপাদন করে থাকে, সেই শস্যকে বা সেই ফসলকে আমরা বলবো খাদ্য শস্য। তাহলে খাদ্যশস্য অবশ্যই একটি কৃষিজ দ্রব্য, আর এটাই কৃষিজ উৎপাদিত ফসলের মধ্যে প্রধান পণ্য বা দ্রব্য হলো খাদ্যদ্রব্য। তাহলে আমরা খাদ্যদ্রব্যের মধ্যে কি পাই? ধান, গম, যব, ভুট্টা, গোল আলু প্রভৃতি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমাদের এক কথায় বা প্রশ্নে এসে যায় তাহলে যে খাদ্যশস্য কি, তাহলে আমরা অবশ্যই বলতে পারবো যে খাদ্যশস্য বলতে কৃষকগণ যেসব ফসল শুধুমাত্র খাদ্যের চাহিদা পূরণের জন্য, সরাসরি খাদ্যের জন্য উৎপাদন করে থাকে, তাকে আমরা খাদ্যশস্য বলি। তারপরে বলা হলো অর্থকারী ফসল বলতে কি বুঝো। তাহলে অর্থকারী ফসল একটি কৃষিজ উৎপাদিত পণ্য বা কৃষি উৎপাদিত ফসল। এখানে বলা আছে যে নাকি অর্থকারী ফসল বলতে কি বোঝায়। তাহলে এর সাথে কি যুক্ত আছে? আমাদের ভাষাটির সাথে আমরা সংজ্ঞাটিকে খুব সহজ করে নেব। অর্থকারী, যেখানে অর্থের উপার্জন আছে বা অর্থ পাওয়া যাচ্ছে, তাহলে আমরা বলবো যে কৃষকগণ যেসব ফসল শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য উৎপাদন করে থাকেন, সেসব ফসলকে আমরা অর্থকারী ফসল বলি। তাহলে অর্থকারী ফসল বলতে আমরা আবারও বলবো কৃষকগণ যেসব ফসল শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য উৎপাদন করে থাকে, তাদেরকে আমরা বা সেসব ফসলকে আমরা অর্থকারী ফসল বলি।
তাহলে অর্থকারী ফসলের মধ্যে আমরা কি বলবো? পাট, চা, তুলা ইত্যাদি। তারপরে আছে আমাদের, তাহলে আমাদের গেল খাদ্যশস্য বলতে কি বুঝো, অর্থকারী ফসল বলতে কি বুঝো। আমার 3 নম্বর হলো প্রগাঢ় কৃষি বলতে কি বুঝো। তাহলে প্রশ্ন হলো যে প্রগাঢ় কৃষি বলতে কি বোঝায়। আমাদেরকে এখন জানতে হবে যে প্রগাঢ় কৃষি কাকে বলে। প্রগাঢ় কৃষির এক কথায় আমরা বলবো যে যে কৃষি ব্যবস্থায় ভূমিকে সবচেয়ে বেশি উৎপাদনক্ষম করা হয় বা বেশি ফসল উৎপাদন করা হয়, সেই ফসলকে আমরা সেই কৃষিকে আমরা বলবো প্রগাঢ় কৃষি। তাহলে আমরা এক কথায় যদি আমরা বলতে যাই যে সহজভাবে যে প্রগাঢ় কৃষি বলতে কি বোঝায়, তাহলে আমরা এই প্রগাঢ় কৃষি বলতে আমরা বুঝবো যে কৃষি ব্যবস্থায় ভূমিকে সর্বক্ষম উৎপাদন মানে সবচেয়ে বেশি উৎপাদনক্ষম করে তোলা হয় বা সবচেয়ে বেশি স্বল্প সময়ে আর কি বেশি উৎপাদন করা হয়, তাকে আমরা প্রগাঢ় কৃষি বলবো। যদি আমরা বিষয়টিকে একটু গুছিয়ে বলি তাহলে আরও ভালো হবে। যে কৃষি ব্যবস্থা জমিকে বা উৎপাদনক্ষম ভূমিকে কোথাও কোনো পতিত না রেখে আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতিতে স্বল্প সময়ে অধিক ফসল উৎপাদন করা হয়, তাকে আমরা প্রগাঢ় কৃষি বলি। যেমন প্রগাঢ় কৃষি ব্যবস্থায় উপযোগী ভূমির সীমাবদ্ধতা দূরীকরণ এবং স্থানীয় ও আন্তর্জাতিক ব্যাপক চাহিদা পূরণ করাই এ ধরনের কৃষি ব্যবস্থার মূল উদ্দেশ্য। এ পদ্ধতিতে বৈজ্ঞানিক উপায়ে প্রয়োজনীয় সার, বীজ, কীটনাশক, সেচ প্রয়োগ করা হয়। তাহলে উপযোগী সীমাবদ্ধতা অর্থাৎ এই কৃষি ব্যবস্থায় এমন কোনো জমি যেন পতিত না থাকে সেই বিষয়টি সর্বাধিক লক্ষ্য করা হয়, অর্থাৎ কোনো জমি যেন পড়ে না থাকে। তাহলে এই ধরনের কৃষি ব্যবস্থা আবার বৈজ্ঞানিক পদ্ধতিতে সার, বীজ, কীটনাশক এবং অন্যান্য কার্যাবলী করা হয়ে থাকে, যেটা স্বল্প সময়ে সম্পন্ন হয়। তাই একে বলা হয় প্রগাঢ় কৃষি। তাহলে আমরা প্রগাঢ় কৃষি বলতে আমরা আবারও একটি গুছিয়ে বলি যদি প্রগাঢ় কৃষির যে কৃষি ব্যবস্থায় ভূমিকে অল্প সময়ে সর্বক্ষম উৎপাদনশীল করে তোলা হয় তাকে প্রগাঢ় কৃষি বা ইন্টেনসিভ এগ্রিকালচার বলা হয়। তারপরে আমরা আরও বলবো যে প্রগাঢ় কৃষি ব্যবস্থার উদ্দেশ্য হলো যে কোনো জমি যেন পতিত না পড়ে থাকে এবং অল্প সময়ে অধিক ফসল উৎপাদিত হয়, এটাই ছিল প্রগাঢ় কৃষির লক্ষ্য। আর প্রগাঢ় কৃষি পদ্ধতিতে সাধারণত বৈজ্ঞানিক পদ্ধতিতে সার, বীজ, কীটনাশক প্রয়োগ করা হয় এবং আধুনিক প্রযুক্তি সর্বাধিক ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা প্রগাঢ় কৃষি সম্পর্কে জানলাম। তাহলে আমরা এখন দেখব 4 নম্বর কোশ্চেন আমাদের। তাহলে 4 নম্বর কোশ্চেন হলো যে একটি দেশের উন্নয়নের ভিত্তি হলো কৃষি। একটি দেশের উন্নয়নের ভিত্তি হলো কৃষি, এটাই ব্যাখ্যা করা। তাহলে যে উন্নয়নের ভিত্তি হলো কৃষি, যে কৃষি কিভাবে একটি দেশের সার্বিক উন্নয়নের ভূমিকা পালন করে, এটা কি, এই কথাটা কিছুটা ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা জানি যে কৃষি কি। কৃষি একটি প্রাচীনতম পেশা, আর এই কৃষির উপর ভিত্তি করে মানুষের স্থায়ী বসতি।
কৃষির উপর ভিত্তি করে এই স্থায়ী বসতি গড়ে ওঠে, যেটা আমরা অর্থনৈতিক কার্যাবলীর ক্ষেত্রে যে এই কৃষিকে বলি প্রথম পর্যায়ের একটি অর্থনৈতিক কর্মকাণ্ড, যার উপর ভিত্তি করে বসতি স্থায়ীকরণ করা হয়। তাহলে আমরা প্রথম দিকে একটু যদি স্বাভাবিকভাবে বলি ভূমিকায়, যে কৃষি মানুষের একটি প্রাচীনতম পেশা, যা কৃষির উপর ভিত্তি করে বসতি স্থায়ীকরণ করা হয়েছে। তাহলে এখানে বলা আছে যে একটি দেশের উন্নয়নের ভিত্তি হলো কৃষি। তাহলে আমরা কিভাবে বুঝবো যে একটি দেশের উন্নয়নের ভিত্তি কৃষি? তাহলে কৃষি কি বলা হয়, যে কৃষি শুধু জীবন ধারণের ভিত্তি নয়, বিশ্বজুড়ে শিল্পের কাঁচামাল ও নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সেটা কৃষি থেকে আসে। তারপরে আমরা যদি দেখব যে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য যখন বিভিন্ন সমুদ্র বন্দর পোতাশ্রয়গুলোতে যে সমুদ্রপথে যে জাহাজ বা পণ্য আদান প্রদানের জন্য ব্যবহৃত হয়, তা সাধারণত যে শিল্পের যে কাঁচামাল উৎপাদিত হয় তার বেশিরভাগটাই উৎপাদিত হয় কোথা থেকে? কৃষি থেকে। যার উপর ভিত্তি করে এই কৃষি পণ্য কি বিভিন্ন জাহাজগুলো তারা সামুদ্রিকভাবে এই কৃষি এই জাহাজগুলো নির্ভর করছে এই কৃষি পণ্য আদান প্রদানের জন্য। আর এই কৃষি পণ্য আদান প্রদানের জন্য এটি বাণিজ্যিক হচ্ছে, বা আন্তর্জাতিক যে আন্তর্জাতিক বন্দরেও তারা যে জাহাজগুলো আছে সেগুলো কৃষি পণ্য আদান প্রদান করছে, বা কৃষি নির্ভর করে কৃষির উপর ভিত্তি করে সেই জাহাজগুলো পরিচালিত হচ্ছে। তারপরে দেখা গেল যে বিভিন্ন শিল্পের কাঁচামাল ছাড়াও বিভিন্ন কোনো কৃষি পদ্ধতিতে, যেমন রাবার, অনেক কৃষিক্ষেত্রে দেখা যায় যে ভেষজ উদ্ভিদও সেখানে উৎপাদন করা হয়ে থাকে, যা বিভিন্ন কারখানার কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। যে তাহলে দেখা যায় যে একটি দেশের উন্নয়নের বা বসবাসের জন্য মানুষের যে প্রয়োজনীয় বিষয়গুলো সেগুলো সাধারণত বেশিরভাগ আসে কৃষি থেকেই। এই জন্য আমরা বলতে পারি যে একটি দেশের উন্নয়নের ভিত্তি হলো কৃষি, যেটাকে কৃষিকে ভিত্তি করে যেহেতু মানুষের বসবাস স্থাপন করছে, আবার এই কৃষিকে ভিত্তি করেই মানুষের জীবিকা নির্ধারিত হচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অধ্যায়ে আজকের এখানকার আলোচনায় শেষ করছি। তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং পড়াশোনার ধারাবাহিকতা এবং সুস্থতা এবং তোমাদের মেধা বুদ্ধি বিকশিত থাক এবং পড়াশোনার ধারাবাহিকতা অব্যাহত থাকুক, এই আশায় বা এই ধারণা ব্যক্ত করেই শেষ করছি আজকের ক্লাস। আল্লাহ হাফেজ।